হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট মেথড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব বাংলা সাহিত্য নিয়ে। তো আমরা জানি বাংলার মধ্য থেকে আমাদের সচরাচর প্রশ্ন এসে থাকে বাংলা ব্যাকরণ থেকে এবং বাংলা সাহিত্য থেকে। তো বাংলা ব্যাকরণটা অনেকেই আত্মস্থ করতে পারলেও অনেকের মুখস্থ বিদ্যা ভালো নয়। তো দেখা যাচ্ছে তারা অনেকেই সাহিত্য সম্পর্কে ভালো কিছু ধারণা থাকে না। তো এবং অনেকে মনেও রাখতে পারেন না যে কোন লেখকের উপন্যাস কোনটি, কোন লেখকের গল্প অথবা নাটক। তো এই ক্ষেত্রে আপনাদের জন্য আজকের আমি নিয়ে এসেছি খুব সহজে কিভাবে আপনারা সাহিত্যটা মনে রাখতে পারেন, অর্থাৎ কোনটি কোন লেখকের উপন্যাস অথবা গল্প অথবা নাটক সেটি খুব সহজেই আপনারা মনে রাখতে পারবেন। তো আজকের আমরা আপনাদের সাথে আলোচনা করব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে এবং আপনাদেরকে অবশ্যই সুপার কিছু শর্টকাট লাইনের মাধ্যমে সেগুলো মনে রাখার টেকনিক দেখাবো। তো চলুন ভিউয়ার্স, আমরা আমাদের ভিডিওটিতে চলে যাচ্ছি। তো ভিডিওটিতে যাওয়ার পূর্বে আপনাদেরকে আরেকটি জিনিস দেখাতে চাই, সেটি হচ্ছে আজকের ক্লাসটি শেষে আমরা যেই প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই করতে পারবো এরকম বেশ কিছু প্রশ্ন আমি এখানে লিখে রেখেছি। আজকের ক্লাসটি করার পরে আমি শিওর এখানে যে 4টি প্রশ্ন আমি লিখে রেখেছি প্রত্যেকে এই 4টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন বলে আমি আশা করি। তো চলুন আজকের ক্লাসটিতে চলে যাই। তো ভিউয়ার্স, প্রথমে আমরা শিখব শর্টকাটে গল্প, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি। শরৎচন্দ্রের আসলে বেশ কিছু গল্প রয়েছে, তার মধ্যে যেই গল্পগুলো আসলে প্রচুর পরিমাণে চাকরির পরীক্ষাতে এসে থাকে সেই জিনিসগুলোকে নিয়েই আপনাদের জন্য একটি লাইন তৈরি করে রেখেছি। আপনারা জাস্ট এই লাইনটি মনে রাখলে খুব সহজে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পগুলো খুব সহজেই মনে রাখতে পারবেন। তো লাইনটি হচ্ছে, একটু খেয়াল করুন, মন্দিরে গিয়ে গল্প করছে মহেশের বিলাসী মেজদিদি। অর্থাৎ একটু ভালো করে খেয়াল করুন, মন্দিরে গিয়ে গল্প করছে মহেশের বিলাসী মেজদিদি। তা আমি এই লাইনটির মধ্যে কিন্তু গল্প শব্দটা রেখেছি এই কারণে যাতে আপনারা খুব সহজেই চিনতে পারেন যে এটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প। তো একটু খেয়াল করে দেখুন, প্রথমে যে আমি মন্দিরের নিচে আন্ডারলাইন করে দিয়েছি লাল কালি দিয়ে, অর্থাৎ এই মন্দির, তারপরে হচ্ছে মহেশের নিচে আন্ডারলাইন করে দিয়েছি, তার মানে মহেশ, তারপরে হচ্ছে বিলাসী, তারপরে হচ্ছে মেজদিদি। তার মানে আমরা যদি এই ছোট্ট লাইনটি মনে রাখি, অর্থাৎ মন্দিরে গিয়ে গল্প করছে মহেশের বিলাসী মেজদিদি, অর্থাৎ ধরুন মহেশ একটি ছেলে, তার বিলাসী একটা মেজদিদি আছে, অর্থাৎ তার মেজ দিদি খুবই বিলাসিতা করে বা বিলাসী পছন্দ করে। তো তার মেজদিদি অর্থাৎ বিলাসী মেজদিদি তিনি মন্দিরে গিয়ে কি করছেন, গল্প করছেন। তো এই গল্প কথাটা রাখার কারণ হচ্ছে যাতে আপনারা খুব সহজেই চিনতে পারেন এটি হচ্ছে গল্প। তো এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি মন্দির, মহেশ, বিলাসী ও মেজদিদি। এখানে একটা কথা আপনাদেরকে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে খেয়াল করুন, আমি কিন্তু এই লাইনটির মাধ্যমে অর্থাৎ শর্টকাট যে লাইনটি সেই লাইনটির মধ্যে সবার প্রথমে রেখেছি মন্দির কথাটিকে। তো সবার প্রথমে মন্দির কথাটিকে রেখেছি এই কারণে, একটু খেয়াল করুন, প্রথম মুদ্রিত রচনা ও গল্প, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম মুদ্রিত রচনা এবং প্রথম গল্প হচ্ছে কি, মন্দির। আর খেয়াল করে দেখুন আমি যে শর্টকাট লাইনটি লিখেছি তার সবার প্রথমে কিন্তু মন্দির কথাটিকে লিখে রেখেছি। তো পরীক্ষাতে কিন্তু প্রায় জায়গাতে প্রশ্ন আসতে দেখা গিয়েছে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম মুদ্রিত রচনা ও প্রথম গল্প কোনটি, তখন আপনারা দাগাবেন মন্দির। আর যেহেতু আমার মন্দির কথাটি এই শর্টকাট লাইনের মধ্যে সবার প্রথমে আছে, অর্থাৎ মন্দিরে গিয়ে গল্প করছে বিলাসী মেজদিদি। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা শিখব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাটকগুলো, অর্থাৎ কিভাবে নাটকের নামগুলো মনে রাখা যায়। তো একটু খেয়াল করুন, আমরা এখানে দেখতে পাচ্ছি শর্টকাটে নাটক, অর্থাৎ নাটকের জন্য আপনারা এই ছোট্ট লাইনটি মনে রাখবেন, সেটি হচ্ছে শরৎচন্দ্রের ষোড়শী মেয়ে বিজয়া ও রমা। অর্থাৎ শরৎচন্দ্রের ষোড়শী মেয়ে, আমরা জানি ষোড়শ মানে হচ্ছে 16, তো ষোড়শ থেকেই ষোড়শী, ওকে। তো শরৎচন্দ্রের ষোড়শী মেয়ে বিজয়া এবং রমা। তো ধরুন শরৎচন্দ্রের 16তম মেয়ে বিজয়া এবং রমা, এরা হচ্ছে দুই যমজ বোন, অর্থাৎ বিজয়া এবং রমা এরা দুই যমজ বোন এবং এরা হচ্ছে শরৎচন্দ্রের ষোড়শতম মেয়ে, অর্থাৎ 16তম মেয়ে ধরে নিন, তাই এখান থেকে আমি লিখেছি ষোড়শী। তো আমরা কি পাচ্ছি, ষোড়শী থেকে ষোড়শী, বিজয়া বিজয়া, রমা রমা।
তাহলে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো যে শরৎচন্দ্রের ষোড়শী মেয়ে হচ্ছে নাম কি এদের, বিজয়া ও রমা। আর আমি সবার প্রথমে শরৎচন্দ্র কথাটা লিখে রেখেছি যাতে আপনারা অনেক সাহিত্য মুখস্থ করতে গিয়ে, অনেক কবিদের উপন্যাস মনে রাখতে গিয়ে, তো যাতে আপনারা গুলিয়ে না ফেলেন যে শরৎচন্দ্রের কি ষোড়শী নাকি অন্য কারো, তার জন্য আমি শরৎচন্দ্রের নামটাও সবার প্রথমে অ্যাড করে দিয়েছি। তাহলে শরৎচন্দ্রের নাটকগুলোর নাম কি কি? শরৎচন্দ্রের ষোড়শী মেয়ে হচ্ছে বিজয়া ও রমা। আর এখান থেকে আমরা আন্ডারলাইন করা অংশটুকু, অর্থাৎ লাল কালি দিয়ে যে আন্ডারলাইন করা আছে, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ষোড়শী, বিজয়া এবং রমা। অর্থাৎ খুব সহজেই কিন্তু আমরা নাটকগুলোর নাম মনে রাখতে পারবো। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা চলে যাচ্ছি শর্টকাটে শিখব উপন্যাস। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু উপন্যাসের জন্যই তার খ্যাতি অর্জন করেছিলেন। তো শরৎচন্দ্রের উপন্যাসগুলো খুব ভালোভাবে খেয়াল করুন, পরীক্ষাতে বেশি কিন্তু শরৎচন্দ্রের উপন্যাস থেকেই প্রশ্ন এসে থাকে। তো শরৎচন্দ্রের উপন্যাসগুলো মনে রাখতে গেলে আপনারা দুইটি লাইন মনে রাখতে হবে, অর্থাৎ দুটি ছড়ার মতো মনে রাখতে হবে। ফার্স্ট যেটি আছে সেটি হচ্ছে, বড় দিদির দেনা পাওনার জন্য শ্রীকান্ত দত্ত পল্লী সমাজে উইল করে পথে দাবি আদায় করছে। অর্থাৎ একটু ঠান্ডা মাথায় খেয়াল করুন, বড় দিদির দেনা পাওনার জন্য, কার বড় দিদি? অর্থাৎ শ্রীকান্ত দত্তের বড় দিদির দেনা পাওনার জন্য পল্লী সমাজে উইল করে, পল্লী সমাজের কাছে উইল করে পথে দাবি আদায় করছে। অর্থাৎ পথে সে দাবি আদায় করছে তার বড় দিদির দেনা পাওনা আদায়, মানে দেনা পাওনার জন্য আর কি, দেনা পাওনার জন্য পল্লী সমাজে উইল করে শ্রীকান্ত দত্ত পথে দাবি আদায় করছে। তো আমরা যদি এই লাইনটা মনে রাখতে পারি, অর্থাৎ বড় দিদির দেনা পাওনার জন্য শ্রীকান্ত দত্ত পল্লী সমাজে উইল করে পথে দাবি আদায় করছে। তো এটার মাধ্যমে আমরা কি কি পাচ্ছি একটু খেয়াল করে দেখুন। বড় দিদি, অর্থাৎ বড় দিদি, আমি হলুদ কালি দিয়ে একটু আন্ডারলাইন করে রেখেছি এবং মার্ক করে রেখেছি, খেয়াল করলেই দেখতে পাবেন। তো এখান থেকে আমরা পাচ্ছি বড় দিদি, এখানে দেনা পাওনা থেকে আমরা পাচ্ছি দেনা পাওনা, শ্রীকান্ত থেকে আমরা শ্রীকান্ত পাচ্ছি, দত্ত থেকে আমরা দত্তা পাচ্ছি, পল্লী সমাজে এখান থেকে আমরা পাচ্ছি পল্লী সমাজ, উইল, উইল থেকে আমরা পাচ্ছি বৈকুণ্ঠের উইল, উইল থেকে আমরা পাচ্ছি কি? বৈকুণ্ঠের উইল। পথে দাবি আদায় করছে, অর্থাৎ পথে দাবি থেকে আমরা কি পাচ্ছি? পথের দাবি। তো এখান থেকে আমরা কয়টা পাচ্ছি? একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, অর্থাৎ আমরা টোটাল 7টি উপন্যাস খুব সহজেই মনে রাখতে পারতেছি একটি লাইন মনে রেখে। অর্থাৎ বড় দিদির দেনা পাওনার জন্য শ্রীকান্ত দত্ত পল্লী সমাজে উইল করে পথে দাবি আদায় করছে। তো এর পরের যে টেকনিকটি, অর্থাৎ আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন, 2 নম্বরে যেই টেকনিকটি আছে, 2 নম্বরে লাইনটি খুব সহজেই আমরা মনে রাখতে পারি, সেটি হচ্ছে, চরিত্রহীন বিরাজের বউ ও দেবদাসের শেষ পরিণতি গৃহদা। আচ্ছা, একটু আপনাদের সাথে শেয়ার করি ভালো করে। অর্থাৎ খেয়াল করুন, চরিত্রহীন বিরাজের বউ, অর্থাৎ বিরাজ তার যে স্ত্রী, অর্থাৎ বিরাজের বউ এবং দেবদাস, এই দুইজন ব্যক্তি হচ্ছে চরিত্রহীন, অর্থাৎ এদের চরিত্রটা ভালো না। কার কার? বিরাজের বউ এবং দেবদাস। তো কি লিখেছি আমি? চরিত্রহীন বিরাজের বউ এবং দেবদাসের শেষ পরিণতি, অর্থাৎ এদের শেষ পরিণতি হলো গৃহদাহ, অর্থাৎ ঘরের ভিতরে, অর্থাৎ ঘরে এদেরকে দাহ করে দেওয়া হলো, অর্থাৎ পুড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ চরিত্রহীন বিরাজের বউ এবং দেবদাসের শেষ পরিণতি হচ্ছে গৃহদাহ। তো আমরা এই সহজ লাইনটার মাধ্যমে কিন্তু আমরা আরও কিছু উপন্যাসের নাম মনে রাখতে পারি। যেমন দেখুন, চরিত্রহীন থেকে আমরা চরিত্রহীন পেয়ে যাচ্ছি, বিরাজের বউ থেকে আমরা বিরাজের বউ পেয়ে যাচ্ছি, ও দেবদাসের থেকে আমরা দেবদাস পেয়ে যাচ্ছি, শেষ থেকে আমরা পেয়ে যাচ্ছি শেষ প্রশ্ন। এরপরে পরিণতি, পরিণতি থেকে আমরা পেয়ে যাচ্ছি পরিণীতা, অর্থাৎ এটিকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি, পরিণতিকে আমরা যদি লিখি পরিণীতা। ওকে, আচ্ছা, এরপরে দেখুন, গৃহদা থেকে আমরা পেয়ে যাচ্ছি গৃহদা। তাহলে খুব সহজেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি শরৎচন্দ্রের বাকি উপন্যাসগুলোর নাম। এছাড়া শরৎচন্দ্রের কিন্তু আরও বেশ কিছু উপন্যাস আছে, তবে এইগুলা থেকেই কিন্তু চাকরির পরীক্ষাতে প্রচুর পরিমাণে এসে থাকে। আপনারা এই নামগুলো মুখস্থ রাখলেই যথেষ্ট। তো নামগুলো আপনাদেরকে আলাদাভাবে মুখস্থ করতে হবে না, আপনারা শর্টকাট এই লাইনটা মনে রাখলেই চলবে। তো এবার খেয়াল করুন, এই শর্টকাট লাইনগুলো ছাড়াও আপনাদেরকে আরও যে জিনিসগুলো জানতে হবে একটু খেয়াল করুন। সেটা হচ্ছে প্রয়োজনীয় নোট আকারে আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি।
তো এখানে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় নোট আমি লিখে রেখেছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসের জন্য খ্যাতি অর্জন করেছে। অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিসের জন্য খ্যাতি অর্জন করেছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসের জন্য খ্যাতি অর্জন করেছে। 2 নম্বরটা দেখুন, শরৎচন্দ্রের ছদ্মনাম কি ছিল? শরৎচন্দ্রের ছদ্মনাম ছিল অনিলা দেবী। তারপরেরটা দেখুন, তার প্রথম উপন্যাস কি ছিল? প্রায় চাকরির পরীক্ষাতে আসতে দেখা যায় যে শরৎচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি? অর্থাৎ বড় দিদি। এই ক্ষেত্রে আপনাদেরকে আমি একটু যদি দেখাই, সেটি হচ্ছে আমি যেই শর্ট ট্রিক্সটি আপনাদেরকে দেখিয়েছিলাম, এই যে আমি কিন্তু সেই উপন্যাসের জন্য যে লাইনটি লিখে রেখেছিলাম, শর্টকাট যে লাইনটি, সেখানেও কিন্তু আমি বড় দিদি এই কথাটি সবার প্রথমে রেখেছিলাম, যাতে আপনাদের ভুল না হয় যে উপন্যাসের ক্ষেত্রে সবার প্রথমে যার নামটি ছিল সেটি হচ্ছে শরৎচন্দ্রের প্রথম উপন্যাস। অর্থাৎ এখানেও কিন্তু বড় দিদি সবার প্রথমে আছে, তাহলে বড় দিদি হচ্ছে শরৎচন্দ্রের প্রথম উপন্যাস। তো এরপরে খেয়াল করুন, আবার চাকরি পরীক্ষাতে এরকম আসে, তার প্রথম গল্পের নাম কি? তার প্রথম গল্পের নাম হচ্ছে মন্দির। আমি এটা আপনাদেরকে প্রথমেই বলেছিলাম, তার প্রথম গল্প হচ্ছে মন্দির। আমি কিন্তু মন্দির কথাটিকেও গল্পের মধ্যে সবার প্রথমে রেখেছি, আপনারা শর্টকাট লাইনটি দেখলে বুঝতে পারবেন। তারপরেরটি দেখুন, শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, প্রচুর পরিমাণে চাকরির পরীক্ষাতে এসে থাকে, বিসিএস পরীক্ষাতে এসে থাকে। শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। এরপর একটি খেয়াল করুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিজয়া নামে কোনো নাটক লেখেননি। কিন্তু প্রায় চাকরি পরীক্ষাতে আসে বিজয়া নাটকটি কার লেখা? তো এই ক্ষেত্রে একটু খেয়াল করুন ভালো করে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিজয়া নামে কোনো নাটক লেখেননি। এটি হচ্ছে মূলত তার দত্তা উপন্যাস নাট্যায়িত হয় বিজয়া নামে। অর্থাৎ তার যে দত্তা উপন্যাস আছে, সেই দত্তা উপন্যাসটি নাট্যায়িত হয় বিজয়া নাম দিয়ে, তাই এটাকে আমরা নাটক হিসাবেই ধরে নিচ্ছি, কিন্তু আসলে তার বিজয়া নামে কোনো নাটক তিনি লিখেননি। তো এই ছিল আমার দরকারি প্রয়োজনীয় যে নোট। এবার চলুন আমরা বিগত বছরের প্রশ্নগুলো সলভ করব। তো ভিউয়ার্স, আপনারা এখানে 4টি প্রশ্ন দেখতে পাচ্ছেন। প্রথম যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে পথের দাবি উপন্যাসের রচয়িতা কে? এখানে 4টি অপশন দেওয়া আছে। দেখুন, এটি 22তম বিসিএস এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2008-এ এসেছে। তারপরের প্রশ্নটি দেখুন, শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? এটিও 24তম বিসিএস এবং জাতীয় রাজস্ব বোর্ড 10 এবং তথ্য মন্ত্রণালয় সহকারী পরিচালক 4-এ এসেছে। ঠিক একই রকমভাবে শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি কি? তো এটাও কিন্তু প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 10-এ এসেছে। সবার লাস্টে যে প্রশ্নটি আছে, কোনটি শরৎচন্দ্রের রচনা নয়? এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় D1 এবং D2 ইউনিটে 15-16 সালে এসেছে। তো আমি আপনাদেরকে 4 নম্বর প্রশ্নটি অর্থাৎ সবার শেষ প্রশ্নটি সলভ করে দিচ্ছি। আপনাদের নিজেদের করার জন্য আপনারা করবেন 1 থেকে 3 পর্যন্ত, আপনারা সঠিক উত্তর কি হবে সেটি আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি 4 নম্বরটি আপনাদেরকে করে দিচ্ছি। দেখুন, কোনটি শরৎচন্দ্রের রচনা নয়? অর্থাৎ কোনটি শরৎচন্দ্র লিখেননি? একটু খেয়াল করে দেখুন, দেনা পাওনা আমরা পেয়েছিলাম, অর্থাৎ বড় দিদির দেনা পাওনার জন্য শ্রীকান্ত দত্ত পল্লী সমাজে উইল করে পথের দাবি আদায় করছে, তার মানে দেনা পাওনাটাও শরৎচন্দ্রের লেখা। চরিত্রহীন, আমরা সেটাও একটা লাইন শিখেছিলাম যে চরিত্রহীন বিরাজের বউ এবং দেবদাসের শেষ পরিণতি হলো গৃহদা, অর্থাৎ চরিত্রহীন কথাটাও পেয়েছি। ঘরে বাইরে, এরকম ঘরে বাইরে কোনো কথা আমরা পাইনি, তার কোনো উপন্যাসও পাইনি, গল্পও পাইনি, নাটকও পাইনি। দেবদাসে আমরা পেয়েছিলাম চরিত্রহীন বিরাজের বউ ও দেবদাস, তাদের শেষ পরিণতি হয়েছিল কি? গৃহদা। তার মানে দেবদাসটাও ছিল, চরিত্রহীনও ছিল, দেনা পাওনা ছিল। তাহলে শরৎচন্দ্রের রচনা নয় কোনটি? ঘরে বাইরে। তো ভিউয়ার্স, আপনারা এক কাজ করবেন, 1 থেকে 3 পর্যন্ত দ্রুত কি কি সঠিক উত্তর হবে আপনারা আমাকে কমেন্ট করে জানান। আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব, কার সঠিক হয়েছে কার সঠিক হয়নি। তো আপনারা আরেকটু কমেন্ট করে জানাবেন, আপনাদের জন্য আমি এরকম সাহিত্যের আরও বেশ কিছু লেখকের শর্টকাট কিভাবে মনে রাখা যায়, তার উপন্যাস কোনটি, তার প্রবন্ধ কোনটি, তার দেখা যাচ্ছে ছোট গল্প, নাটক, আপনাদের জন্য কি আরও উপস্থাপনা করব কিনা আপনারা কমেন্ট করে জানান। এবং আপনাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে তাও অবশ্যই কমেন্ট করে জানান। আপনারা যদি কমেন্ট করে জানান যে ভিডিওটি ভালো লেগেছে, তাহলে আমি আপনাদের জন্য অবশ্যই অন্য কোনো লেখকদের
এরকম উপন্যাস, গল্প এগুলো কীভাবে সহজে মনে রাখা যায় তা নিয়ে আরও ভিডিও বানাবো। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওগুলোও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ তাহলে এতটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।